আমার এই অ্যাম্বাসেডর গাড়িটার নাম সুলতানা। কত কিছুই না বয়ে নিয়ে গেছি আমি ওর পেটে করে, মন্ত্রী, বড়বউ, সিনেমার হিরো। কিন্তু আজ প্রথমবার ও যা বয়ে নিয়ে চলেছে তার কোনো টিকিট লাগে না, কোনো ভাড়া লাগে না, কারণ সে আর এই দুনিয়ার সওয়ারি নয়। আর মুশকিলটা হলো, এই সওয়ারিটা কিছুতেই সিট বেল্ট বেঁধে রাখতে চাইছে না। আমার নাম শাহজাদা শেখ, লোকে শাহা নামেই ডাকে। বয়স 50 পেরিয়েছে। এই স্টিয়ারিং হুইলটা হাতে ধরেই জীবনের অর্ধেকটা কাটিয়ে দিলাম। আমার বাড়ি কলকাতায় হলেও পেটের দায়ে সারা ভারতে গাড়ি নিয়ে ঘুরি। আমার সুলতানা, আমার সাদা অ্যাম্বাসেডর, আমার একাধারে ঘর সংসার আর রুটি রুজি। ওর ইঞ্জিনের প্রতিটি শব্দ আমার চেনা, ওর বডির প্রতিটি আঁচড় আমার পরিচিত। তবে আজ রাতে সুলতানার ভেতর থেকে যে শব্দটা আসছে সেটা আমার একেবারেই অচেনা। আমি এই মুহূর্তে ব্যাঙ্গালোর কলকাতা হাইওয়ের ওপর অন্ধ্রপ্রদেশের কোনো এক অচেনা অন্ধকার রাস্তায়। ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছি প্রায় 5 ঘন্টা হলো। গন্তব্য কলকাতা। একটা লম্বা ক্লান্তিকর যাত্রা। কিন্তু আজকের যাত্রাটা শুধু ক্লান্তিকর নয়, ভয়ঙ্কর। কারণ আমার গাড়ির পিছনে সিটে যিনি শুয়ে আছেন তিনি জীবিত নন। কাজটা আমি পেয়েছিলাম হুট করেই। ব্যাঙ্গালোরে এক বড় লোকের ফার্ম হাউসে গিয়েছিলাম এক সাহেবকে পৌঁছে দিতে। ফেরার পথে সেই সাহেবেরই এক পরিচিত লোক আমাকে ধরল। লোকটার চোখে মুখে ছিল দুশ্চিন্তা আর কেমন যেন একটা তাড়া। তিনি আমাকে একটা মোটা টাকার বান্ডিল দেখিয়ে বললেন, সাহা ভাই, একটা কাজ করতে পারবে? খুব আর্জেন্ট আর খুব ডিসক্রিট। একটা পার্সেল কলকাতায় নিয়ে যেতে হবে, কাউকে কিছু বলা যাবে না। টাকার অঙ্কটা এত বড় ছিল যে আমি না করতে পারলাম না। ভাবলাম হয়তো কোনো বেআইনি জিনিসপত্র, কিন্তু যখন জানলাম পার্সেলটা কি, তখন আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পার্সেলটা ছিল একটা মৃতদেহ। লোকটা বলল তাদের এক আত্মীয়, বছর 25-এর এক যুবক, নাম রোহন চ্যাটার্জি, হঠাৎ করেই হার্ট অ্যাটাকে মারা গেছে। তারা পোস্টমর্টেম বা পুলিশের ঝামেলায় যেতে চায় না। খুব তীক্ষ্ণ করে পরিবারের সম্মান বাঁচিয়ে লাশটা কলকাতায় নিয়ে গিয়ে সৎকার করতে চায়। আমার কাজ হলো লাশটাকে একটা বিশেষ এয়ারটাইট বডি ব্যাগে ভরে আমার গাড়ির পিছনের সিটে শুইয়ে সোজা কলকাতায় নিয়ে যাওয়া। কাজটা আমার নীতি বিরুদ্ধ, কিন্তু টাকার অঙ্কটা আমার নীতির চেয়েও অনেক বেশি ভারী ছিল। আমার মেয়ের বিয়ের জন্য টাকা জমাতে হবে। আমি রাজি হয়ে গেলাম। তারা খুব তড়িঘড়ি করে প্রায় রাতের অন্ধকারে লুকিয়ে সেই বডি ব্যাগটা আমার গাড়ির পিছনে সিটে তুলে দিল। ব্যাগটা ছিল কালো রেক্সিনের, চেন দিয়ে আটকানো। তারা আমাকে বারবার করে বলে দিল, দেখুন ড্রাইভার সাহেব, আমরা লাশটাকে খুব সম্মান করি, পিছনের সিটে ভালো করে শুয়ে দিয়েছি, আপনি দয়া করে সিট বেল্টটা লাগিয়ে দেবেন যাতে কোনো ঝাঁকুনিতে অসম্মান না হয়। তাদের এই অদ্ভুত অনুরোধটা আমার কেমন যেন লেগেছিল। মরা মানুষের আবার সিট বেল্ট কিসের? কিন্তু আমি আর কোনো প্রশ্ন করলাম না। আমি নিজে গিয়ে সেই বডি ব্যাগটার ওপর দিয়ে সিট বেল্টটা ভালো করে আটকে দিলাম। ক্লিক করে একটা শব্দ হলো। আমি গাড়ি ছাড়লাম। রাত তখন প্রায় 9টা। ব্যাঙ্গালোর শহরের আলো পিছনে ফেলে আমি অন্ধকারের হাইওয়েতে এসে পড়লাম। আমার মনে ভয় বা অস্বস্তির চেয়েও টাকার আনন্দটাই বেশি ছিল। আমি ক্যাসেটে পুরনো দিনের হিন্দি গান চালিয়ে দিয়েছিলাম। সুলতানা মসৃণ গতিতে ছুটে চলেছিল। গণ্ডগোলটা শুরু হলো শহর ছাড়ার প্রায় ঘন্টা দুয়েক পর। আমি তখন একটা লম্বা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। আশেপাশে কোনো গ্রাম বা দোকানপাট নেই, শুধু নিকষ কালো অন্ধকার। হঠাৎ করেই আমার পিছনের সিট থেকে একটা মৃদু কিন্তু স্পষ্ট শব্দ আমার কানে এলো, খাটাস। আমি চমকে উঠলাম। এটা তো সিট বেল্ট খোলার শব্দ। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম। আবছা অন্ধকারে ঠিকমতো বোঝা যাচ্ছিল না। আমি ভাবলাম হয়তো কোনো ঝাঁকুনিতে বেল্টের লকটা আলগা হয়ে খুলে গেছে। পুরনো গাড়ি হতেই পারে। আমি একটা সুবিধামতো জায়গায় গাড়িটা থামালাম। ইঞ্জিন বন্ধ করতেই চারপাশটা কবরের মতো নিস্তব্ধ হয়ে গেল। আমি গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে রেখে দরজা খুলে পিছনে গেলাম। পিছনের দরজাটা খুলতেই দেখলাম আমার ধারণাই ঠিক। সিট বেল্টটা খোলা অবস্থায় সিটের ওপর পড়ে আছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বডি ব্যাগটার ওপর দিয়ে বেল্টটা টেনে এনে লকে লাগালাম। ক্লিক করে শব্দ হলো। আমি একবার টেনেও দেখলাম ঠিকমতো লেগেছে কিনা। হ্যাঁ, একদম ঠিক আছে। আমি দরজা বন্ধ করে আবার ড্রাইভিং সিটে এসে বসলাম। কিন্তু আধ ঘন্টাও যায়নি, আবার সেই শব্দ, খাটাস। এবার আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল।
পরপর দুবার একই জিনিস, এটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। আমি আবার রিয়ার ভিউ মিরারে তাকালাম। অন্ধকারটা যেন আরও ঘন হয়ে উঠেছে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আমি ক্যাসেটটা বন্ধ করে দিলাম। এখন গাড়ির ভেতরে শুধু ইঞ্জিনের শব্দ আর আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি। আমি নিজেকে বোঝালাম, হয়তো বেল্টের লকের স্প্রিংটাই খারাপ হয়ে গেছে, বারবার ঝাঁকুনিতে খুলে যাচ্ছে। আমি ঠিক করলাম, এবার আমি আর গাড়ি থামাবো না, যা হওয়ার হোক। কিন্তু আমার মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না। আমার বারবার মনে হচ্ছিল, পিছনের সিটে শুয়ে থাকা ওই পার্সেলটা, ওটা কি সত্যি শুধু একটা লাশ? আমি যখন এইসব ভাবছি, তখন প্রায় মাঝরাত। আমি একটা ছোট্ট ঢাবের সামনে গাড়িটা থামালাম, এক কাপ চা খাবো আর মনটাকে একটু শান্ত করব। আমি গাড়ি থেকে নামার আগে শেষবারের মতো পিছনের দরজাটা খুলে সিট বেল্টটা আবার লাগিয়ে দিলাম, এবার খুব শক্ত করে। আমি ঢাবায় বসে চা খাচ্ছি আর আমার চোখ দুটো সুলতানার দিকে। ঢাবার হলদে আলোয় গাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার মনটা একটু শান্ত হলো। চা খাওয়া শেষ করে আমি গাড়ির দিকে এগিয়ে গেলাম। আমি যখন গাড়ির দরজাটা খুলতে যাব, ঠিক তখনই আমার চোখ গেল পেছনের জানালার কাছের দিকে। আর যা দেখলাম, তাতে আমার শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল। আমি দেখলাম সিট বেল্টটা আবার খোলা, কিন্তু এবার শুধু খোলাই নয়, বেল্টের ফিতেটা এমনভাবে সিটের ওপর পেঁচিয়ে আছে যেন কেউ ওটাকে সযত্নে ভাঁজ করে রেখেছে। আর বডি ব্যাগটা, ওটা আগের মতো সোজা হয়ে শুয়ে নেই, ওটা সামান্য পাশ ফিরেছে আমার দিকে। আমার মনে হলো ওই কালো এক্সিনের ব্যাগের ভেতর থেকে দুটো অদৃশ্য চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। আমি গাড়িতে উঠে প্রায় ঝড়ের গতিতে গাড়িটা চালিয়ে দিলাম। আমি আর পিছনে ফিরে তাকাতে পাচ্ছিলাম না। আমি যখন প্রায় 1 কিলোমিটার চলে এসেছি, তখন আমার কানে আবার সেই শব্দটা এলো। কিন্তু এবার আর শুধু খাটাস নয়, খাটাস, 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 পরপর 3 বার। যেন কেউ আমার সাথে খেলা করছে, যেন কেউ আমাকে ভয় দেখিয়ে মজা পাচ্ছে। আমি স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরলাম, আমার গলা শুকিয়ে কাঠ। আমি বুঝতে পারছিলাম, আমি শুধু একটা লাশ নিয়ে যাচ্ছি না, আমি এমন এক যাত্রী নিয়ে চলেছি যার যাত্রাটা হয়তো এখনও শেষ হয়নি। আর তার গন্তব্য কলকাতাও নয়, তার গন্তব্য হয়তো আরও অনেক বেশি ভয়ঙ্কর। আমি জানি না এই রাতের শেষ কোথায়। আমি শুধু জানি, আমার পেছনে যে বসে আছে সে কিছুতেই সিট বেল্ট বাঁধতে রাজি নয়। ধাবা থেকে বেরিয়ে আসার পর আমার মনের অবস্থা যে কি হয়েছিল তা আমি ভাষায় বোঝাতে পারবো না। ভয়, আতঙ্ক, অবিশ্বাস সব কিছু মিলেমিশে আমার মাথাটা প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি শুধু পাগলের মতো অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে যাচ্ছিলাম। আমার একটাই লক্ষ্য ছিল, যত তাড়াতাড়ি সম্ভব এই অন্ধকার হাইওয়েটা পেরিয়ে কোনো একটা আলোকিত শহরে পৌঁছনো। ক্যাসেট প্লেয়ারটা বন্ধ ছিল। গাড়ির ভেতরে তখন শুধু ইঞ্জিনের একটানে গোঙানি আর আমার ভারী নিঃশ্বাসের শব্দ। আমার চোখ দুটো বারবার রিয়ার ভিউ মিররের দিকে চলে যাচ্ছিল, কিন্তু আমি ইচ্ছে করেই সেদিকে তাকাচ্ছিলাম না। আমার ভয় হচ্ছিল, যদি আমি আবার নতুন কিছু দেখে ফেলি, তাহলে হয়তো আমি আর গাড়িটা চালাতেই পারবো না। কিন্তু আপনি চোখ বন্ধ করে রাখলেই তো আর বিপদ থেমে থাকে না। কিছুক্ষণ পর আমি গাড়ির ভেতরে একটা অদ্ভুত গন্ধ পেতে শুরু করলাম। এটা পচাগলা লাশের গন্ধ নয়, এটা ছিল একটা মিষ্টি কিন্তু কেমন যেন গা গুলিয়ে ওঠা গন্ধ। ঠিক যেন অনেকগুলো রজনীগন্ধা ফুল একসাথে পচতে শুরু করলে যেমন গন্ধ হয়, সেই রকম। গন্ধটা ধীরে ধীরে সারা গাড়িতে ছড়িয়ে পড়ছিল, তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি কাঁচটা নামিয়ে দিলাম। বাইরের ঠান্ডা হাওয়া ভেতরে আসতেই গন্ধটা একটু কমল, কিন্তু আমি বুঝতে পারছিলাম গন্ধটার উৎস আমার গাড়ির ভেতরেই, আমার পিছনের সিটে। আমি যখন গন্ধটা নিয়ে দিশেহারা, ঠিক তখনই আরেকটা নতুন উপদ্রব শুরু হলো। গাড়ির তাপমাত্রাটা হঠাৎ করেই কমতে শুরু করল। তখন ছিল গরমকাল, বাইরের তাপমাত্রা ছিল বেশ বেশি, কিন্তু আমার গাড়ির ভেতরে, বিশেষ করে আমার পিঠের দিকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন আমি একটা চলমান হিমঘরের মধ্যে বসে আছি। আমার দাঁতে দাঁত লেগে যাওয়ার উপক্রম। আমি হিটারটা চালিয়ে দিলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেই হাড় কাঁপানো ঠান্ডাটা আমার শরীরকে অবশ করে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমার পিছনে সিটে শুয়ে থাকা যাত্রীটা এবার আর শুধু সিট বেল্ট খুলেই শান্ত থাকছে না, সে ধীরে ধীরে তার অস্তিত্ব জানান দিচ্ছে।
সে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এই গাড়ির নিয়ন্ত্রণ এখন আর শুধু আমার হাতে নেই। আমি যখন প্রায় আধ ঘন্টা ধরে এই অসহনীয় ঠান্ডা আর গন্ধের সাথে লড়াই করছি, তখন হঠাৎ করেই আমার বন্ধ হয়ে থাকা ক্যাসেট প্লেয়ারটা নিজে থেকেই বেজে উঠল। খচ করে একটা আওয়াজ হয়ে একটা পুরনো দিনের ইংরেজি গান বাজতে শুরু করল। গানটা আমার চেনা, হোটেল ক্যালিফোর্নিয়া। কিন্তু গানটা স্বাভাবিকভাবে বাজছিল না। মনে হচ্ছিল যেন ক্যাসেটের থিতেটা কেউ ইচ্ছে করে টেনে ধরে রেখেছে। গানের সুরটা ছিল বিকৃত, ধীরগতির, আর গায়কের কণ্ঠস্বরটা হয়ে গিয়েছিল অস্বাভাবিক রকমের গভীর আর কর্কশ। মনে হচ্ছিল যেন কোনো প্রেতাত্মা পাতালে বসে গান গাইছে। আমি ভয়ে ভয়ে ক্যাসেট প্লেয়ারটা বন্ধ করার জন্য বোতামটা টিপলাম, কিন্তু ওটা বন্ধ হলো না। আমি বারবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেই বিকৃত ভয়ঙ্কর সুরটা আমার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল। আমি আর সহ্য করতে পারলাম না। আমি ঠিক করলাম আমাকে থামতেই হবে, আমাকে এর একটা বিহিত করতে হবে। আমি একটা ফাঁকা জায়গায় গাড়িটা সাইড করে থামালাম। তারপর এক ঝটকায় গাড়ির ব্যাটারির কানেকশনটা খুলে দিলাম। সাথে সাথেই সেই নারকীয় সঙ্গীতটা বন্ধ হয়ে গেল। গাড়ির হেডলাইটও নিভে গেল। এখন আমি দাঁড়িয়ে আছি এক নিকষ কালো অন্ধকারের মধ্যে। আমার হাতে শুধু একটা ছোট্ট টর্চ। আমি কাঁপা কাঁপা হাতে টর্চটা জ্বেলে পিছনের দরজাটা খুললাম। ভেতরে সব কিছু ছিল আগের মতোই। বডি ব্যাগটা সিটের উপর শুয়ে আছে, সিট বেল্টটা খোলা। আমি আর সিট বেল্টটা লাগানোর চেষ্টা করলাম না। আমি ঠিক করলাম আমি বডি ব্যাগটা পরীক্ষা করে দেখব ওটার ভেতরে সত্যি কোনো লাশ আছে নাকি অন্য কিছু। ব্যাগটার চিনটা ছিল ঠিক আমার চোখের সামনে। আমার হাত কাঁপছিল। আমি জানি এটা করা আমার উচিত হচ্ছে না। ওই লোকগুলো আমাকে বারণ করেছিল, কিন্তু আমার কৌতূহল আর ভয় আমাকে এই কাজটা করতে বাধ্য করছিল। আমি একটা গভীর শ্বাস নিয়ে চেনের লকটা ধরে টান দিলাম। মরচে ধরা চেনের মতো একটা কর্কশ শব্দ করে ব্যাগটা খুলে যেতে শুরু করল। ভেতর থেকে সেই পচা রজনীগন্ধার গন্ধটা তীব্রভাবে আমার নাকে এসে লাগল। তার সাথে বেরিয়ে এলো এক ঝলক বরফ শীতল বাতাস। আমি টর্চের আলো ফেলে ভেতরে দেখার চেষ্টা করলাম। প্রথমে আমি যা দেখলাম তা হলো একটা সাদা চাদরে ঢাকা মানুষের আকৃতি। আমি চাদরটার একটা কোণা ধরে খুব সাবধানে সরালাম। আর যা দেখলাম তাতে আমার ভয়ের শেষ সীমাটাও আমি পেরিয়ে গেলাম। ভেতরে ছিল একটা যুবকের মৃতদেহ, রোহন চ্যাটার্জি। কিন্তু তার মুখটা ছিল বিভৎস। তার চোখ দুটো ছিল খোলা এবং সেই চোখে ছিল তীব্র আতঙ্ক আর বিস্ময়, যেন সে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে ভয়ঙ্কর কিছু একটা দেখেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল অন্যটা। আমি দেখলাম তার বুকের ওপর সাদা জামাটার ঠিক মাঝখানে একটা তাজা রজনীগন্ধা ফুল রাখা। আমার মাথা ঘুরে গেল। এই ফুলটা এখানে কি করে এলো? এই ব্যাগটা তো এয়ারটাইট। আমি নিজে ওদেরকে এটা সিল করতে দেখেছি। তাহলে এই তাজা ফুলটা ভেতরে এলো কিভাবে? আমি যখন ভয়ে আতঙ্কে পাথর হয়ে গেছি, ঠিক তখনই আমার পেছনে ঝোপের আড়াল থেকে একটা খসখস শব্দ শুনতে পেলাম। আমি চমকে উঠে পিছনে ফিরলাম, টর্চের আলো ফেললাম। দেখলাম দুটো জলজলের চোখ আমার দিকে তাকিয়ে আছে। একটা শিয়াল বা ওই জাতীয় কোনো জন্তু হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার গাড়ির ভেতর থেকে সেই ক্যাসেট প্লেয়ারটা আবার বেজে উঠল, যদিও গাড়ির ব্যাটারি খোলা। আর এবার কোনো গান নয়, একটা শীতল ফিসফিসে কণ্ঠস্বর প্লেয়ারের স্পিকার থেকে বেরিয়ে এসে রাতের নিস্তব্ধতাকে চিরে দিল। কণ্ঠস্বরটা বলল, ও একা নয়। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না। আমি কোনো মতে ব্যাগের চেনটা আটকে দরজা বন্ধ করে ড্রাইভিং সিটে এসে বসলাম। ব্যাটারি কানেকশন লাগিয়ে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। আমি যখন গাড়িটা ঘোরাচ্ছি তখন হেডলাইটের আলোয় আমি আরেকবার সেই ঝোপটার দিকে তাকালাম। এবার আমি যা দেখলাম তাতে আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা চিরদিনের জন্য থেমে যাবে। ওটা কোনো শিয়াল ছিল না। ঝোপের আড়ালে একটা লম্বা শীর্ণকায় ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। তার মুখটা ছিল অন্ধকারের ছায়ায় ঢাকা, কিন্তু তার চোখ দুটো জ্বলছিল, আর তার হাতে ধরা ছিল একগুচ্ছ রজনীগন্ধা ফুল। আমি বুঝতে পারলাম
রোহনের আত্মা একা নয়, তার সাথে আরও কেউ আছে, এমন কেউ যে বাইরে থেকে তাকে অনুসরণ করছে, যে তাকে ফুল দিয়ে যাচ্ছে, যে আমাকে সাবধান করছে। কিন্তু কে সে? সে কি রোহনের বন্ধু নাকি শত্রু? আমি জানি না। আমি শুধু জানি আমি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়েছি, যেখানে জীবিতদের চেয়ে মৃতদের সংখ্যাই হয়তো বেশি। ঝোপের আড়ালের সেই রজনীগন্ধা ফুল হাতে দাঁড়ানো ছায়ামূর্তিটাকে দেখার পর আমি যে কিভাবে গাড়ি চালিয়েছিলাম তা একমাত্র আল্লাহই জানেন। আমার হাত পা চলছিল ঠিকই, কিন্তু আমার মস্তিষ্কটা যেন অবশ হয়ে গিয়েছিল। আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই জলজলে চোখ আর রোহনের বুকের উপর রাখা তাজা ফুলটা। ওই ফিসফিসে কণ্ঠস্বরটা আমার কানের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল, ও একা নয়। আমি আর হাইওয়েতে বেশিক্ষণ থাকতে পারলাম না। আমার নার্ভ আর সাই দিচ্ছিল না। আমি দেখলাম সামনেই একটা ছোট শহরের আলো দেখা যাচ্ছে। শহরটার নাম সম্ভবত গুন্টুর। আমি ঠিক করলাম আজ রাতটা আমি এখানেই কোনো হোটেলে কাটিয়ে দেব। এভাবে গাড়ি চালানো আর সম্ভব নয়। আমি একটা মোটামুটি মানের লজ খুঁজে বের করে তার সামনে গাড়িটা পার্ক করলাম। আমি ইচ্ছে করেই এমন জায়গায় গাড়িটা রাখলাম যেটা লজের রিসেপশন থেকে পরিষ্কার দেখা যায়। লজের ম্যানেজারকে আমি বললাম আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই সকালের আগে আমি বেরোব না। লোকটা আমার ফ্যাকাশে মুখ দেখে আর কিছু বলল না। আমি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। তারপর বিছানায় বসে হাঁপাতে লাগলাম। আমার মনে হচ্ছিল আমি যেন একটা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। কিন্তু আমি জানতাম যুদ্ধটা এখনও শেষ হয়নি, বরং আসল যুদ্ধটা হয়তো সবে শুরু হতে চলেছে। আমার মাথায় তখন হাজারো প্রশ্ন। রোহন চ্যাটার্জির মৃত্যুটা কি সত্যিই হার্ট অ্যাটাকে হয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? ওই ছায়ামূর্তিটাই বা কে? সে কি রোহনের আত্মাকে পাহারা দিচ্ছে, নাকি তাকে বন্দি করে রেখেছে? আর রোহনের পরিবারই বা কেন এত তড়িঘড়ি করে লুকিয়ে লাশটা নিয়ে যেতে চাইছে? আমি বুঝতে পারছিলাম আমি শুধু একজন ড্রাইভার নই, আমি এখন এই রহস্যের একটা অংশ। আর এই রহস্যের সমাধান না করা পর্যন্ত আমার মুক্তি নেই। আমি ঠিক করলাম আমাকে কিছু একটা করতেই হবে। আমি আমার ফোনটা বের করে ইন্টারনেটে রোহন চ্যাটার্জি বেঙ্গালুর লিখে সার্চ করলাম। প্রথমে কিছুই পেলাম না, কিন্তু তারপর একটা পুরনো প্রায় অখ্যাত নিউজ পোর্টালের লিঙ্কে আমার চোখ আটকে গেল। খবরটা ছিল প্রায় এক সপ্তাহ আগের। শিরোনাম ছিল বেঙ্গালুরু টেকিজ মিস্টিরিয়াস ডেথ, সুইসাইড অর মার্ডার, অর্থাৎ বেঙ্গালুরু টেকির রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা নাকি খুন। খবরটা পড়ার সাথে সাথেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। খবরে লেখা ছিল বেঙ্গালুরুর এক নামকরা আইটি কোম্পানির তরুণ ইঞ্জিনিয়ার রোহন চ্যাটার্জির মৃতদেহ তার নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে করলেও তার কিছু বন্ধু অভিযোগ করেছে যে এটা একটা পরিকল্পিত খুন। খবরের সাথে রোহনের একটা ছবিও ছিল। ছবিতে সে হাসি মুখে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে, জীবন্ত প্রাণবন্ত একটা ছেলে। আমার গাড়ির পেছনে শুয়ে থাকা সেই আতঙ্কিত মুখের সাথে এই ছেলেটার কোনো মিলই নেই। কিন্তু খবরের যে অংশটা পড়ে আমার সবচেয়ে বেশি খটকা লাগলো সেটা হলো শেষের প্যারাগ্রাফটা। সেখানে লেখা ছিল, রোহনের বন্ধুরা জানিয়েছে যে মৃত্যুর কিছুদিন আগে থেকেই রোহন খুব মানসিক চাপের মধ্যে ছিল। সে নাকি তার কোম্পানির একটা বিশাল বড় দুর্নীতির কথা জেনে ফেলেছিল। সে ঠিক করেছিল সে সবটা ফাঁস করে দেবে। আর তারপর থেকেই সে নাকি কিছু হুমকিও পাচ্ছিল। খবরের শেষে রোহনের একজন ঘনিষ্ঠ বন্ধুর একটা ছোট্ট কোটেশন ছিল। সে বলেছিল, রোহন আত্মহত্যা করার মতো ছেলে নয়, ও খুব সাহসী ছিল। আর ও একা ছিল না, ওর ভালোবাসার মানুষ নন্দিনী ওর পাশে ছিল। ওরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে চেয়েছিল। নন্দিনী, এই নামটা আমার মাথায় গেঁথে গেল। তাহলে রোহনের একজন প্রেমিকাও ছিল। আমার হঠাৎ করেই ওই ছায়ামূর্তিটার কথা মনে পড়ল। শীর্ণকায় লম্বা একটা মূর্তি, হাতে রজনীগন্ধা ফুল। রজনীগন্ধা তো মেয়েরাই বেশি পছন্দ করে। তাহলে এই মূর্তিটা নন্দিনীর? কিন্তু সে তো জীবিত। তাহলে তার ছায়ামূর্তি কেন রোহনের সাথে ঘুরবে? নাকি নাকি নন্দিনীরও ভয়ঙ্কর কিছু একটা হয়ে গেছে? আমার মাথাটা ঘুরছিল, আমি আর ভাবতে পারছিলাম না। আমি ঠিক করলাম আমাকে ওই বন্ধুর সাথে যোগাযোগ করতেই হবে। খবরে তার নাম উল্লেখ করা ছিল না, কিন্তু লেখা ছিল সে একই আইটি কোম্পানিতে কাজ করে। আমি সেই আইটি কোম্পানির ওয়েবসাইটে ঢুকলাম। তারপর তাদের এমপ্লয়ি ডিরেক্টরিতে গিয়ে রোহনের প্রোফাইলটা খুঁজলাম। সেখান থেকে আমি তার টিমের বাকি মেম্বারদের নাম পেলাম। আমি এক এক করে ফেসবুকে তাদের নাম দিয়ে সার্চ করতে শুরু করলাম। অবশেষে
আমি একজনকে খুঁজে পেলাম, যার প্রোফাইল পিকচারে রোহনও ছিল। ছেলেটার নাম সন্দীপ। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। আমি তাকে ফেসবুকে একটা মেসেজ পাঠালাম। আমি আমার পরিচয় দিয়ে লিখলাম যে আমি রোহনের মৃত্যু নিয়ে কিছু জরুরি কথা বলতে চাই। আমি ভাবিনি এত রাতে সে উত্তর দেবে, কিন্তু 5 মিনিটের মধ্যেই তার রিপ্লাই এলো। সে লিখেছে, আপনি কে? রোহনের ব্যাপারে আপনি কি জানেন? আমি বুঝলাম সে খুব সতর্ক। আমি তাকে আমার ড্রাইভারের পরিচয়টা গোপন করে বললাম যে আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। আমি রোহনের পরিবারের তরফ থেকে কেসটা দেখছি। আমার এই মিথ্যেটা কাজে লেগে গেল। সন্দীপ আমাকে তার ফোন নাম্বার দিল, বলল কাল সকালে ফোন করুন, এখন কথা বলা সম্ভব নয়। আমি সারা রাত আর ঘুমাতে পারলাম না। আমার মাথায় শুধু নন্দিনীর চিন্তা ঘুরপাক খাচ্ছিল। পরদিন সকালে আমি সন্দীপকে ফোন করলাম। সন্দীপ প্রথমে আমার পরিচয় নিয়ে অনেক প্রশ্ন করল। আমি কোনো মতে তাকে সামাল দিলাম। তারপর আমি তাকে নন্দিনীর কথা জিজ্ঞাসা করলাম। আমার কথা শুনে সন্দীপ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নন্দিনী। ওর কথা আর বলবেন না স্যার, বেচারি। আমি বললাম, কেন, কি হয়েছে ওর? সন্দীপ যা বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে বলল, রোহনের মৃত্যুর খবরটা পাওয়ার পর থেকেই নন্দিনী একেবারে ভেঙে পড়েছিল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে রোহন আত্মহত্যা করেছে। সেও বলতো রোহনকে খুন করা হয়েছে। সে ঠিক করেছিল সে নিজেই এর তদন্ত করবে। তারপর রোহনের মৃত্যুর ঠিক 3 দিন পর নন্দিনীও উধাও হয়ে যায়। তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ফ্ল্যাটটা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙে দেখে ভেতরে কেউ নেই। শুধু ঘরের মাঝখানে মেঝেতে একগুচ্ছ রজনীগন্ধা ফুল পড়েছিল। আমার সমস্ত রক্ত যেন বরফ হয়ে গেল। তাহলে আমার অনুমানটাই ঠিক, নন্দিনীও আর বেঁচে নেই। তাকেও হয়তো রোহনের খুনিরাই সরিয়ে দিয়েছে। আর আমার গাড়ির পিছনে যে ছায়ামূর্তিটা ঘুরে বেড়াচ্ছে, ওটা আর কারণ নয়, ওটা নন্দিনীরই অতৃপ্ত আত্মা। সে তার ভালোবাসার মানুষকে একা ছাড়তে পারেনি। সে তার সাথেই চলেছে। সেও হয়তো বিচার চায়। আমি সন্দীপকে জিজ্ঞাসা করলাম, রোহন কোন দুর্নীতির কথা জেনে ফেলেছিল? সন্দীপ বলল, স্যার, ফোনে এসব কথা বলা ঠিক হবে না। আপনি কি আমার সাথে একবার দেখা করতে পারবেন? আমি বুঝতে পারলাম রহস্যটা আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি গভীর এবং বিপজ্জনক। আমি এখন শুধু দুটো প্রেতাত্মার সাথেই নয়, একদল শক্তিশালী জ্যান্ত শয়তানের বিরুদ্ধেও জড়িয়ে পড়েছি। আমি সন্দীপকে বললাম, তো আমি তো এখন কলকাতার রাস্তায়। আমি ব্যাঙ্গালোর থেকে একটা কাজে বেরিয়েছি। এটা ছিল একটা সাংঘাতিক ভুল। আমার কথা শুনে সন্দীপের গলার স্বরটা হঠাৎ করেই বদলে গেল। সে অবাক হয়ে বলল, কলকাতার রাস্তায়? আপনি না বললেন আপনি রোহনের পরিবারের তরফ থেকে কেসটা দেখছেন? তার পরিবার তো ব্যাঙ্গালোরেই আছে। আমি ধরা পড়ে গেলাম। আমার মিথ্যেটা প্রকাশ হয়ে গেল। আমি ফোনটা কেটে দেওয়ার আগেই সন্দীপের গলা দিয়ে একটা আতঙ্কিত চিৎকার বেরিয়ে এলো। সে বলল, আপনি কি একটা সাদা অ্যাম্বাসেডর গাড়ি চালান? গাড়ির নাম্বারটা কি? সে একটা নাম্বারের প্রথম কয়েকটা সংখ্যা বলল। আমার গাড়ির নাম্বার। আমার হৃৎপিণ্ডটা প্রায় থেমে গেল। সে আমার গাড়ির নাম্বার জানল কি করে? আমার আর বুঝতে বাকি রইল না, সন্দীপ রোহনের বন্ধু নয়, সে খুনিদেরই একজন। সে আমাকে এতদিন ধরে বোকা বানাচ্ছিল, আর আমি বোকার মতো তাকে আমার লোকেশন জানিয়ে দিয়েছি। ফোনটা কেটে গেল। আমি জানি ওরা এখন আমার পিছু নিয়েছে। ওরা জানে আমি কোথায় আছি। আমি জানি না আমার হোটেলের ঘরটা কতটা নিরাপদ। আমি জানি না আমার সুলতানা কতটা সুরক্ষিত। আমি শুধু জানি আমার হাতে সময় খুব কম। আমাকে পালাতে হবে। কিন্তু আমি পালাবো কোথায়? জ্যাংটো শয়তান আর মৃত আত্মাদের এই নাগপাশ থেকে আমার কি আদৌ কোনো মুক্তি আছে? সন্দীপের সাথে ফোনটা কেটে যাওয়ার পর আমি এক মুহূর্ত আর সেই লজের ঘরে থাকিনি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বলছিল আমি এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলেছি। সন্দীপের গলার স্বরে যে শীতল পরিবর্তনটা আমি লক্ষ্য করেছিলাম, তাতেই আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গিয়েছিল। সে রোহনের বন্ধু সেজে আমার কাছ থেকে তথ্য আদায় করছিল।
আর আমি বোকার মতো তাকে আমার গাড়ির নম্বর আর আমার বর্তমান অবস্থানের একটা বড়সড় সূত্র দিয়ে ফেলেছি। আমি আর কিচ্ছু না ভেবে রিসেপশনে গিয়ে কোনো মতে বিল মিটিয়ে প্রায় দৌড়েই আমার সুলতানার কাছে ফিরে এলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি জানতাম আমাকে এখন মাথা ঠান্ডা রাখতে হবে। আমি গাড়িতে উঠেই প্রথমে ভালো করে চারপাশটা দেখে নিলাম। না, আশেপাশে কোনো সন্দেহজনক গাড়ি বা মানুষ চোখে পড়ছে না, কিন্তু আমি জানতাম ওরা হয়তো দূর থেকে আমার উপর নজর রাখছে। আমি গাড়ি স্টার্ট দিয়ে গুন্টুর শহরের সরু গলি দিয়ে যতটা সম্ভব দ্রুত আবার হাইওয়ের দিকে এগোতে লাগলাম। আমার এখন একটাই লক্ষ্য, কলকাতা। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই রাজ্যটা পেরোতে হবে। আমি যখন হাইওয়েতে উঠেছি তখন প্রায় দুপুর। গনগনে রোদ, চারপাশটা দিনের আলোয় ঝলমল করছে, কিন্তু আমার মনের ভেতরটা ছিল অমাবস্যার রাতের চেয়ে অন্ধকার। আমার এখন দুটো ভয়, এক, জ্যান্ত খুনিদের ভয়, আর দুই, আমার গাড়ির ভেতরে থাকা দুটো মৃত আত্মার ভয়। অদ্ভুতভাবে দিনের বেলায় গাড়ির ভেতরে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছিল না। না ছিল সেই পচা ফুলের গন্ধ, না ছিল সেই হাড় কাঁপানো ঠান্ডা। ক্যাসেট প্লেয়ারটাও ছিল শান্ত। কিন্তু আমার পিছনের সিটে যে দুটো আত্মা শুয়ে আছে তা আমি প্রতি মুহূর্তে অনুভব করতে পারছিলাম। আমার ঘাড়ের কাছে তাদের শীতল উপস্থিতি আমাকে সারাক্ষণ সজাগ করে রাখছিল। আমি প্রায় ৩-৪ ঘন্টা একটানা গাড়ি চালানোর পর একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম তেল ভরার জন্য। আমি যখন তেল ভরছি তখন আমার চোখ গেল পাম্পের উল্টো দিকের একটা চায়ের দোকানের দিকে। আমি দেখলাম দোকানের সামনে রাখা একটা বেঞ্চিতে বসে দুজন লোক আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। লোক দুটোকে দেখেই আমার কেমন যেন সন্দেহ হলো। তাদের চেহারা, তাদের পোশাক আর তাদের তাকানোর ভঙ্গি কোনোটাই স্বাভাবিক ছিল না। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এরা কি সন্দীপের লোক? আমি কোনো মতে তেল ভরে টাকা মিটিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। আমি রিয়ার ভিউ মিররে দেখলাম লোক দুটো উঠে পড়েছে এবং একটা কালো রঙের স্করপিও গাড়িতে গিয়ে বসছে। আমার আর কোনো সন্দেহ রইল না, ওরা আমার পিছু নিয়েছে। আমি অ্যাক্সেলারেটরে চাপ দিলাম। সুলতানার পুরনো ইঞ্জিনটা আর্তনাদ করে উঠল। আমি জানি একটা পুরনো অ্যাম্বাসেডর নিয়ে আমি একটা আধুনিক স্করপিওর সাথে পাল্লা দিতে পারবো না, কিন্তু আমাকে চেষ্টা করতেই হবে। শুরু হলো এক ভয়ঙ্কর পগনা। আমি প্রায় ১০০-১১০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলাম। আমার পিছনে সেই কালো স্করপিওটাও সমানে তাড়া করে আসছিল। তারা বারবার হর্ন দিচ্ছিল, হেডলাইট ফ্ল্যাশ করছিল। তারা আমাকে গাড়িটা থামাতে বলছিল। আমি জানি আমি যদি থামি তাহলে আমার জীবনটাও এখানেই থেমে যাবে। আমি যখন প্রায় হাল ছেড়ে দিচ্ছি ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার গাড়ির ভেতরের তাপমাত্রাটা আবার কমতে শুরু করল। সেই পচা রজনীগন্ধার গন্ধটা আবার ফিরে এলো। আমি রিয়ার ভিউ মিররে পিছনের সিটের দিকে তাকালাম। আমি দেখলাম বডি ব্যাগটা সামান্য নড়ছে, আর তার পাশে সিটের ওপর নন্দিনীর সেই শীর্ণকায় ছায়ামূর্তিটা বসে আছে। কিন্তু আজ তার রূপ ছিল অন্যরকম। তার মধ্যে কোনো শান্ত করুণ ভাব ছিল না। তার ছায়াময় চোখ দুটোই ছিল তীব্র ক্রোধ। সে তার স্বচ্ছ হাতটা বাড়িয়ে আমার সামনের উইন্ডশিল্ডের দিকে রাখল। সাথে সাথেই গাড়ির বাইরের আবহাওয়াটা বদলে যেতে শুরু করল। আকাশে কোনো মেঘ ছিল না, কিন্তু হঠাৎ করেই কোথার থেকে যেন একরাশ কালো মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিল। দিনের বেলাতেই যেন সন্ধ্যা নেমে এলো। তারপর শুরু হলো ঝড়। প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করল। হাইওয়ের ধারের গাছগুলো যেন ঝড়ে ভেঙে পড়বে। ধুলোর ঝড়ে চারপাশটা অন্ধকার হয়ে গেল। আমার পিছনে সেই স্করপিওটার গতি কমে এলো। তারা হয়তো এই হঠাৎ পরিবর্তনে হকচকিয়ে গেছে, কিন্তু ঝড়টা যেন শুধু তাদের জন্যই ছিল। আমার সুজদানার চারপাশে বাতাসটা ছিল আশ্চর্যজনকভাবে শান্ত। আমি এই সুযোগটা কাজে লাগালাম। আমি গাড়ির গতি আরও বাড়িয়ে দিলাম। আমি যখন একটা বাঁক ঘুরছি তখন আমি দেখলাম একটা বিশাল গাছ ঝড়ে উপড়ে গিয়ে ঠিক সেই স্করপিওটার সামনে রাস্তার উপর পড়ল। গাড়িটা সজোরে ব্রেক কষল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গাড়িটা গাছের গুঁড়িতে ধাক্কা মেরে রাস্তার পাশে ছিটকে পড়ে গেল। আমি রিয়ার ভিউ মিররে দেখলাম গাড়িটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি জানি আমার ওখানে থেমে তাদের সাহায্য করা উচিত, কিন্তু আমি পারলাম না। আমি জানি ওরা আমাকে মারার জন্যই আসছিল। আমি শুধু জানি
আজ রোহন আর নন্দিনীর আত্মারা আমাকে বাঁচিয়ে দিয়েছে। তারা শুধু বিচারই চায় না, তারা তাদের ভালোবাসার পথে যে বাধা দেবে তাকে সরাতেও জানে। আমি সেদিন সন্ধ্যায় যখন বিজয়বাড়া শহরে পৌঁছলাম, তখন ঝড় বৃষ্টি সব থেমে গেছে। আকাশ আবার পরিষ্কার। আমি ঠিক করলাম আমি আর হোটেলে থাকব না। আমি সারা রাত গাড়ি চালিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাংলা বর্ডারে পৌঁছব। কিন্তু আমার মনে একটা নতুন প্রশ্ন জেগে উঠল। রোহন আর নন্দিনীর আত্মারা যদি এতই শক্তিশালী, তাহলে তারা তাদের নিজেদের খুনিদের শাস্তি দিচ্ছে না কেন? কেন তারা আমার মতো একজন সাধারণ ড্রাইভারের উপর নির্ভর করছে? আমার মনে হলো হয়তো তাদের শক্তিটা কোনো একটা নির্দিষ্ট সীমার মধ্যে বাঁধা। হয়তো তারা ওই গাড়িটার বাইরে বেরোতে পারে না, নাকি এর পিছনে অন্য কোনো গভীর রহস্য আছে। আমি যখন এইসব ভাবছি, তখন আমার ফোনটা আবার বেজে উঠল। একটা অজানা নাম্বার। আমার বুকটা কেঁপে উঠল। সন্দীপ নয় তো? আমি কাঁপা কাঁপা গলায় ফোনটা ধরলাম। ওপাশ থেকে একটা বয়স্ক কিন্তু খুব রাশভারী কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটা বলল, শাহজাদা শেখ? আমি বললাম, হ্যাঁ বলছি। লোকটা বলল, আমি মিস্টার চ্যাটার্জি বলছি, রোহন চ্যাটার্জির বাবা। আমার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। রোহনের বাবা? তিনি আমাকে ফোন করেছেন? তিনি আমার নাম্বার পেলেন কি করে? তিনি শান্ত কিন্তু বরফ শীতল গলায় বললেন, আমি জানি তুমি আমার ছেলেকে নিয়ে কলকাতা যাচ্ছ। আমি এটাও জানি তুমি গুন্টুরে ছিলে, তারপর বিজয়বাড়াতেও ছিলে। আমার লোক তোমার উপর নজর রাখছে। কিন্তু আমি তোমাকে একটা শেষ সুযোগ দিতে চাই। তুমি এখনই গাড়িটা ঘোরাও। গাড়িটা নিয়ে সোজা বিশাখাপত্তনম পোর্টে চলে এসো। ওখানে আমার লোক থাকবে। তাদের হাতে গাড়ি আর পার্সেলটা তুলে দেবে। আর তোমার প্রাপ্য টাকার 10 গুণ টাকা নিয়ে চুপচাপ কলকাতা ফিরে যাবে। আর যদি তুমি আমার কথা না শোনো, তাহলে জেনে রেখো, তোমার কলকাতার বাড়িতে যে তোমার স্ত্রী আর মেয়ে আছে, তাদের কাছে পৌঁছতে আমাদের বেশি সময় লাগবে না। এই বলেই তিনি ফোনটা কেটে দিলেন। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমার পুরো পৃথিবীটা যেন ঘুরছিল। আমি এক ভয়ঙ্কর মাফিয়ার জালে জড়িয়ে পড়েছি। একদিকে দুটো অতৃপ্ত আত্মা, আর অন্যদিকে এক রুথলেস বাবা, যিনি তার নিজের ছেলের লাশটাকেও হেনস্থা করতে ছাড়ছেন না। আর মাঝখানে আমি আর আমার পরিবার, যাদের জীবন এখন সুতোর উপর ঝুলছে। আমি এখন কি করব? আমি কি রোহন আর নন্দিনীর বিচার চাইব, নাকি আমার নিজের পরিবারকে বাঁচাবো? রোহনের বাবা মিস্টার চ্যাটার্জির সেই ফোন কলটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর হুমকি। আমার মেয়ের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠতেই আমার সমস্ত সাহস, সমস্ত নীতিবোধ যেন এক মুহূর্তে উবে গেল। আমি বুঝতে পারছিলাম আমি শুধু একদল খুনি বা দুটো প্রেতাত্মার সাথেই লড়ছি না। আমি লড়ছি এমন এক শক্তিশালী এবং নিষ্ঠুর মানুষের সাথে, যার হাত বহু দূর পর্যন্ত লম্বা। আমার মাথায় তখন আর কোনো বিচার বা রহস্যের চিন্তা ছিল না। আমার মাথায় ছিল শুধু আমার পরিবার। আমি এক মুহূর্তের জন্য ভাবলাম ওনার কথা শুনেনি, গাড়িটা ঘুরিয়ে বিশাখাপত্তনম পোর্টে ফলে যাই, টাকাটা নিয়ে চুপচাপ কলকাতা ফিরে যাই। কে রোহন, কে নন্দিনী, আমার কি দরকার এই সবের মধ্যে জড়ানোর? আমি প্রায় গাড়িটা ঘুরিয়েই ফেলেছিলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে গাড়ির ভেতরে আবার সেই পচা রজনীগন্ধার গন্ধটা তীব্র হয়ে উঠল। আর আমার কাঁধের উপর আমি একটা বরফ শীতল স্পর্শ অনুভব করলাম। আমি চমকে উঠে পাশে তাকালাম। আমার পাশের প্যাসেঞ্জার সিটে নন্দিনী সেই শীর্ণকায় ছায়ামূর্তিটা বসে আছে। সে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো রাগ বা হিংসা নেই, আছে শুধু একরাশ আকুতি আর ভরসা। মনে হলো সে যেন নিঃশব্দে আমাকে বলছে, আমাদেরকে নিরাশ করো না, তুমিই আমাদের শেষ আশা। আমার ভেতরটা দুলে উঠল। আমি কি করে এদেরকে নিরাশ করি? এরা আমার ওপর ভরসা করেছে, এরা আমার প্রাণ বাঁচিয়েছে। আমি যদি আজ ভয় পেয়ে পিছিয়ে যাই, তাহলে আমি নিজের কাছেই মুখ দেখাতে পারবো না। আর মিস্টার চ্যাটার্জি, সে কি আমাকে সত্যি ছেড়ে দেবে? যে লোক নিজের ছেলের খুনের কিনারা না করে তার লাশটা লুকিয়ে ফেলতে চায়, সে কি আমার মতো একজন সামান্য ড্রাইভারকে, যে তার সব গোপন কথা জেনে গেছে, তাকে জীবিত ছেড়ে দেবে? না, কখনোই নয়। টাকাটা নেওয়ার পরই হয়তো আমার লাশটাও কোনো সমুদ্রে ভেসে উঠবে। আমি মনকে শক্ত করলাম। আমি ঠিক করলাম আমি লড়ব,
শেষ পর্যন্ত লড়ব। আমি গাড়িটা ঘোরালাম না, আমি কলকাতার দিকেই চালিয়ে যেতে লাগলাম। আমি জানি মিস্টার চ্যাটার্জির লোক আমার পিছু নেবে, আমাকে খুব সাবধানে এগোতে হবে। আমি মেইন হাইওয়ে ছেড়ে দিয়ে গ্রামের ভেতরের রাস্তা ধরলাম। রাস্তা খারাপ, সময় বেশি লাগবে, কিন্তু এটা অনেক বেশি নিরাপদ। সারা রাত আমি একটানা গাড়ি চালালাম। আমার ঘুম, খিদে, ক্লান্তি সব উবে গিয়েছিল। আমার শরীরটা যেন একটা মেশিন হয়ে গিয়েছিল, আর আমার মনের মধ্যে সাহস জোগাচ্ছিল আমার পাশের সিটে বসে থাকা সেই নীরব সঙ্গিনী। ভোরবেলা যখন আমি ওড়িশা বর্ডারে পৌঁছলাম, তখন আমি একটা ঢাবায় দাঁড়ালাম। আমি আমার ফোনটা অন করলাম। আমি জানতাম এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু আমার একটা ফোন করতেই হতো। আমি সন্দীপকে, অর্থাৎ যে আমার সাথে রোহনের বন্ধু সেজে কথা বলেছিল, তাকে ফোন করলাম না। আমি ফোন করলাম ব্যাঙ্গালোরের সেই নিউজ পোর্টালের নম্বরে যেখানে আমি প্রথম রোহনের মৃত্যুর খবরটা পড়েছিলাম। আমি একজন সাংবাদিকের সাথে কথা বললাম। আমি আমার পরিচয় গোপন করে তাকে বললাম যে আমি রোহন চ্যাটার্জির মৃত্যু এবং তার কোম্পানির দুর্নীতি নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য দিতে চাই। সাংবাদিকটি প্রথমে আমার কথা বিশ্বাস করতে চাইছিলেন না, কিন্তু আমি যখন তাকে নন্দিনীর নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথা এবং মিস্টার চ্যাটার্জির আসল রূপের কথা বললাম, তখন তিনি নড়ে চড়ে বসলেন। আমি তাকে বললাম, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমার কাছে আছে শুধু একটা মৃতদেহ আর তার গল্প। আমি সেই মৃতদেহটা নিয়ে কলকাতায় যাচ্ছি। আমি জানি আমার জীবন বিপন্ন। যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আপনারা দয়া করে এই কেসটার শেষ দেখে ছাড়বেন। আমি তাকে আমার গাড়ির নম্বর এবং আমার যাত্রাপথের একটা আনুমানিক বিবরণ দিলাম। ফোনটা রেখে দিয়ে আমি আবার আমার যাত্রা শুরু করলাম। সারা দিনটা প্রায় নির্বিঘ্নেই কাটল, কিন্তু আমি জানতাম এটা ঝড়ের আগের শান্তি। সন্ধেবেলা আমি যখন খড়গপুরের কাছাকাছি এসে পৌঁছেছি, তখন আমি দেখলাম দুটো গাড়ি আমার পিছু নিয়েছে, সেই কালো স্করপিওটা আর তার সাথে আরেকটা সাদা বোলেরো। আমি বুঝলাম আমার শেষ সময় এসে গেছে। তারা আমাকে ওভারটেক করে আমার রাস্তা আটকে দাঁড়ালো। গাড়ি থেকে 4-5 জন লোক বন্দুক হাতে নেমে এলো। আমি গাড়িটা থামিয়ে দিলাম। আমার আর পালানোর কোনো উপায় ছিল না। লোকগুলো আমার গাড়ির দিকে এগিয়ে আসতেই আমার গাড়ির ভেতরের তাপমাত্রাটা আবার হিমাঙ্কের নিচে নেমে গেল। তীব্র রজনীগন্ধার গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। আমার গাড়ির চারপাশের বাতাস যেন ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে শুরু করল। ধুলো আর শুকনো পাতায় চারপাশটা অন্ধকার হয়ে গেল। লোকগুলো ভয় পেয়ে গেল। তারা থমকে দাঁড়ালো। আর তখনই আমার গাড়ির পিছনের দরজাটা সজোরে খুলে গেল। রোহনের বডি ব্যাগটা নিজে থেকেই সিট থেকে গড়িয়ে রাস্তার উপর এসে পড়ল, আর সেই ব্যাগের চেনটা একটা তীব্র কর্কশ শব্দ করে নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে রোহনের মৃতদেহটা বেরিয়ে এলো, কিন্তু এবার তার রূপে কোনো আতঙ্ক ছিল না। তার চোখে ছিল প্রতিশোধের আগুন। আর তার পাশে এসে দাঁড়ালো নন্দিনীর ক্রুদ্ধ আত্মা। তারা দুজনে একসাথে সেই বন্দুকধারী লোকগুলোর দিকে এগিয়ে যেতে লাগল। লোকগুলো ভয়ে আতঙ্কে জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল। তারা পাগলের মতো গুলি চালাতে শুরু করল, কিন্তু সেই গুলিগুলো দুটো আত্মাকে ভেদ করে শূন্যে মিলিয়ে যাচ্ছিল। আমি দেখলাম রোহন আর নন্দিনীর আত্মা লোকগুলোর শরীর ভেদ করে চলে যাচ্ছে, আর তাদের স্পর্শে লোকগুলো যন্ত্রণায় চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ছে। তাদের শরীরগুলো খিঁচুনিতে মেখে যাচ্ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই সবাই নিস্তেজ হয়ে পড়ে রইল। ঠিক তখনই দূর থেকে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। আমি বুঝতে পারলাম সেই সাংবাদিকটি আমার কথা বিশ্বাস করেছিলেন। তিনি পুলিশকে খবর দিয়েছিলেন। পুলিশ এসে যখন পৌঁছল, তখন তারা দেখল রাস্তার উপর কয়েকজন লোক অজ্ঞান হয়ে পড়ে আছে, আর আমি আমার গাড়ির পাশে দাঁড়িয়ে কাঁপছি। আর আমার গাড়ির পিছনে পড়ে আছে একটা মৃতদেহ। পরের কয়েকটা দিন আমার কেটেছিল পুলিশি জেরা আর খবরের কাগজে রিপোর্টারদের ভিড়ে। আমার বয়ান, সেই সাংবাদিকদের তদন্ত আর ওই অজ্ঞান হয়ে যাওয়া গুন্ডাদের স্বীকারোক্তি সবকিছু মিলেমিশে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়ে গেল। মিস্টার চ্যাটার্জি,
এবং তার কোম্পানির দুর্নীতির সঙ্গে যুক্ত সবাইকে গ্রেফতার করা হলো। রোহন আর নন্দিনীর খুনের বিচার শুরু হলো। অবশেষে রোহনের মৃতদেহটা তার সত্যিকারের সংস্কার পেল। আমি যখন কলকাতা ফিরে এলাম তখন আমি আর আগের সেই শাহজাদা শেখ ছিলাম না। আমি অনেক কিছু দেখে ফেলেছিলাম, অনেক কিছু শিখে ফেলেছিলাম। আমার সুলতানা এখনও চলে। আমি এখনও এই স্টিয়ারিং হুইলটা ধরেই আমার সংসার চালাই। কিন্তু আমি এখন জানি এই পৃথিবীতে শুধু জীবিতদেরই যাত্রা থাকে না, মৃতদেরও একটা যাত্রা থাকে, ন্যায় বিচারের যাত্রা। আর কখনো কখনো সেই যাত্রায় সারথি হিসেবে আমার মতো কোনো এক সাধারণ ড্রাইভারকেই হয়তো বেছে নেওয়া হয়। মাঝে মাঝে যখন আমি রাতের হাইওয়েতে একা গাড়ি চালাই, তখন আমার গাড়ির ভেতরে আমি একটা মিষ্টি রজনীগন্ধার গন্ধ পাই। আমি ভয় পাই না। আমি জানি ওরা আমার পাশেই আছে, ওরা আমাকে ধন্যবাদ জানাতে আসে। আমি শুধু স্টিয়ারিং হুইলে হাত রেখে মৃদু হেসে বলি, তোমাদের যাত্রা সফল হোক।